চেয়ারম্যান এসডিজি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এফবিসিসি ও সাবেক সভাপতি ডিসিসিআই। আমরা এই আয়োজনের শুরুতেই জনাব সৈয়দ আলমাস কবিরের কাছে যেতে চাই। আমরা যদি একটু দেখি যে আইটি অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা এবং আপনারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন এবং এটি আসলে সবারই মত হওয়া উচিত না, যেটি হচ্ছে যে আপনাদের যে কর অব্যাহতি সুবিধাটি দেওয়ার কথা ছিল সেটির এখন যে চলমান মেয়াদ সেটি জুন পর্যন্ত শেষ হওয়ার কথা। আপনারা আশঙ্কা করছেন যে সামনে হয়তো এই জিনিসটা কমানো হবে বা থাকবে না। এই জায়গাটা নিয়ে যদি আমরা শুরুতে আলোচনা করি যে আসলে সুবিধাটা থাকলে আমাদের দেশের অর্থনীতিতে বিশেষ করে আইটি অঙ্গনে কি ইতিবাচক প্রভাব পড়ে? জি, অনেক ধন্যবাদ। পুরো আইটি ইন্ডাস্ট্রি কিন্তু এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে কর সুবিধা যেটা ছিল, কর্পোরেট ট্যাক্স একটা হলিডে ছিল, এটা শেষ হয়ে যাচ্ছে এই 24 জুন পর্যন্ত এটা ছিল। এরপর থেকে যদি আমাদের আইটি কোম্পানিগুলোকে 25 থেকে 30% কর্পোরেট ট্যাক্স দেওয়া শুরু করতে হয় তাহলে কিন্তু একটা বেশ কিছু প্রবলেম হবে। আমি একটু কারণটা বলি। যদিও সরকারকে অনেক ধন্যবাদ যে আমরা এইটা এতদিন ধরে এনজয় করে এসছি। 2021 সাল নাগাদ যখন আমরা কোভিড থেকে সবে ঘুরে দাঁড়ানো শুরু করছিলাম, আপনি জানেন যে কোভিডের সময় কিন্তু একটা বড় সেটব্যাক হয়েছিল, যে কোম্পানিগুলো কিন্তু অনেক শ্রিঙ্ক করে গেছিল, অনেকের কাজ বন্ধ হয়ে গেছিল, কয়েকটা কোম্পানি বন্ধ হয়ে যায়, যারা বিদেশে কাজ করতো তারা পেমেন্ট পাচ্ছিল না বিদেশ থেকে। সো তারপরে যখন ঘুরে দাঁড়ানো শুরু করলো 2021 নাগাদ, আমরা তখন বললাম সরকারকে, তখনই বলেছিলাম যে আমাদের 10 বছরের জন্য এটা বাড়ানো হোক অব্যাহতিটা, যেটা হয়তো 4 বছর পর, তখন থেকে আরও 3-4 বছর পরে শেষ হয়ে যাওয়ার কথা। সো আমরা বলেছিলাম 2031 পর্যন্ত বাড়ানো হোক, তাহলে কয়েকটা জিনিস হবে। এক নম্বর হচ্ছে যে যখন একটা লং টার্ম একটা হলিডে কেউ দেখবে তখন ইনভেস্টররা ইন্টারেস্টেড হবে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য। লোকাল ইনভেস্টর বলেন, বিদেশি ইনভেস্টর বলেন, তারা ইন্টারেস্টেড হবে যে ট্যাক্স হলিডেটাকে কাজে লাগানোর জন্য তারা ইনভেস্ট করবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে বড় অভাব। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু বড় ইনভেস্টমেন্ট আসে না, আইসিটি ইন্ডাস্ট্রিতে আসে না। এটা কিন্তু আসা শুরু করতো। এখন যেটা বলছিলাম যে যদি 2024 জুন থেকে, জুনের পর থেকে যদি আমাদের কর্পোরেট ট্যাক্স দেওয়া শুরু করতে হয়, তাহলে এই কোম্পানিগুলো যারা দাঁড়িয়ে মানে ঘুরে দাঁড়ানো শুরু করেছিল তারা আবার বসে যাবে। প্রধান কারণ হচ্ছে যে তার মানে তাদের প্রোডাক্টের প্রাইস বা সার্ভিসেস প্রাইসেসটা বাড়াতে হবে। 25-30% করের যে মার্জিনটা সেটাকে আবার অ্যাড করতে হবে প্রাইসের সাথে। তখন তারা কম্পিটিটিভনেস হারাবে। তখন বিদেশি যে সফটওয়্যার কোম্পানিগুলো আসছে বাংলাদেশে, তাদের সাথে রাইট, তাদের সাথে কিন্তু কম্পিট করা মুশকিল হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের লোকাল যে মানে যারা কনজিউমার, তারাও কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না যে হঠাৎ করে কেন আপনি 25%-30% দাম বাড়িয়ে দিয়েছেন বা সার্ভিসের দাম বাড়িয়ে দিয়েছেন। সো এটা একটা প্রবলেম হয়ে যাবে। তখন দেখা যাবে যে কোম্পানিগুলো তখন ব্যবসা করতে পারছে না, ছোট হয়ে গেছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কোম্পানি, আইসিটি কোম্পানিগুলো বেশিরভাগই কিন্তু এসএমই, এগুলো কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি। সো ধরেন হয়তো একটা ছোট গ্রুপ, হয়তো 8-10 জনের একটা গ্রুপ মিলে একটা কোম্পানি করেছে, বা খুব বেশি হলে 25-30 জন মিলে কোম্পানি করেছে। এই কোম্পানিগুলোর নাম্বারই কিন্তু সবচেয়ে বেশি, মানে কয়েক হাজার। সো আমি মনে করি যে এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলোকে ট্যাক্স না করে তাদেরকে যদি, তাদের এই হলিডে যদি অব্যাহত রাখা হয়, এই কর অব্যাহতি যদি 2031 পর্যন্ত মিনিমাম রাখা হয়, তাহলে এখানে কয়েকটা জিনিস যেটা বলছিলাম যে বিনিয়োগ বাড়বে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের এই কোম্পানিগুলো তখন আস্তে আস্তে বড় হলে কর্মসংস্থানেরও আরও সৃষ্টি করতে পারবে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু প্রতি বছর প্রায় 22,000 ছেলেমেয়ে কিন্তু এই আইটি লাইন বা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এগুলো পড়ে কিন্তু তারা গ্র্যাজুয়েট করছে। এদের তো আমার জীবন তাদের নিতে হবে। সো তাদেরকে আমি যদি মানে কর্মসংস্থান দিতে না পারি, এই কোম্পানিগুলো যদি না থাকে, তাহলে তো তারা বেকার থাকবে। সো আমার মনে হয় এগুলো চিন্তা করে সরকার যদি একটু লং টার্ম চিন্তা করেন, তাহলে আমার মনে হয় এটা বাড়ানো উচিত 31 পর্যন্ত। জুনে যে শেষ হচ্ছে, এটা কি আপনাদের আগে থেকে জানানো ছিল? এটা জানানো ছিল, কিন্তু আমরা 2021 থেকে কিন্তু বলে আসছি যে এটা 2031 পর্যন্ত বাড়ানো হোক। এমন না যে আমরা হঠাৎ করে এখন বলছি, এটা 2021 থেকে আমরা বলে আসছি 10 বছরের জন্য বাড়ানো হোক, তাহলে একটা লং টার্ম প্ল্যানিং করা যায়। আরেকটা জিনিস দেখেন, আপনি যদি এটা যদি ট্যাক্স অব্যাহতি না থাকে, তাহলে আমাকে 25% মিনিমাম দিতে হচ্ছে বা 30% কর্পোরেট ট্যাক্স দিতে হচ্ছে। যারা এক্সপোর্ট করছে তারা কিন্তু তখন আর দেশের ডলারটা নিয়ে আসবে না। তারা করবে কি, তারা বিদেশি একটা অ্যাকাউন্টে রেখে দিবে, নিজের কোনো একটা অ্যাকাউন্ট, ভাইয়ের অ্যাকাউন্ট, বন্ধুর অ্যাকাউন্টে রেখে দিবে, কারণ সে জানে যে এখানে নিয়ে আসলে তাকে ট্যাক্স দিতে হবে 25-30%। সে ওই দেশে নতুন কোম্পানি খুলবে। কারেক্ট। আরেকটা মজা হচ্ছে,
মানে আমি ভুল বলছি, এটা আসলে মানে দুঃখজনক কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টের উপরে কিন্তু একটা ক্যাশ ইনসেনটিভ ছিল এবং সেটা 10% ক্যাশ ইনসেনটিভ। আপনি যদি $100 এক্সপোর্ট করেন, সরকার আপনাকে $10 ইনসেন্টিভ, আপনার অ্যাকাউন্টে 110 টাকা আসার কথা। 110 টাকা আসবে। তো সেইটা সরকার কমিয়ে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে এটা কমিয়ে 8% করে দিয়েছে, 2% কমিয়ে দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি বাড়ানো উচিত ছিল। তো তাহলে আপনি ডলার নিয়ে আসলে আপনি 8% পাচ্ছেন, কিন্তু আসলে আপনাকে 25-30% কর দিতে হচ্ছে। তাহলে তো এটা কোনো মানে হয় না, তাহলে তো মানুষ এটা ট্যাক্স মানে ডলারের ট্যাক্সের ভয়ে তখন আর ডলারটা নিয়ে আসবে না। তো আমাদের যে একটা 2025-এ একটা টার্গেট রয়েছে, আপনি জানেন যে $5 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট, সেটা তো আমরা মিট করতে পারবো না। সো এই কথাগুলো চিন্তা করে আমি মনে করি যে সরকার যদি একটু লং টার্ম চিন্তা করেন, এই এখন আপনি ট্যাক্স কত পাবেন, আমি তো মনে করি যে অ্যারাউন্ড 500 কোটি টাকা হয়তো হবে না সব মিলিয়ে, ইটস নাথিং। কিন্তু আপনি যদি এটা কর আরোপ করা হয়, আর যদি এটা না করা হয়, মানে এটার যে সাইজ বাড়বে, তাতে আপনি দেখা যাবে যে লং টার্মে গিয়ে সরকার এখান থেকে 5,000 কোটি রাজস্ব আয় করতে পারছে। সো আমার মনে হয় এখানে একটু দূরদর্শী হওয়া প্রয়োজন সরকারের কাছে। মানে আমার উদাত্ত আহ্বান, রিকোয়েস্ট যে এইটাকে কনসিডার করে মিনিমাম অন্তত পক্ষে 31 পর্যন্ত আমাদের কর অব্যাহতিটা চালু রাখা দরকার। সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি হবে? সরকারের সাথে কি বসবেন বা আইটি ইন্ডাস্ট্রি কি ভাবছে? আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন যারা পলিসি মেকার্স আছে তাদের সাথে আমরা বসেছি। যখন আমরা আলাদাভাবে বসেছি মন্ত্রী মহোদয়ের সাথে, আমাদের ইনভেস্টমেন্ট উপদেষ্টা মহোদয়ের সাথে, তারা কিন্তু আমাদেরকে তারা কিন্তু আমাদের সাথে সহমত প্রকাশ করেছেন। সো আমরা এনবিআরকেও চিঠি দিয়েছি। আমি আশা করব যে এনবিআর এর সাথে একটা ডায়ালগ খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো, এবং আমি মনে করি যে সরকার এটা বুঝতে পারবেন যে আইটির মতো একটা পোটেনশিয়াল সেক্টর, যেই সেক্টরটা আমি মনে করি যে আরএমজি সেক্টরকে ওভারটেক করার মতো ক্ষমতা রাখে, পোটেনশিয়াল রাখে, সেই সেক্টরকে আরও নার্চার করা দরকার। সেই ক্ষেত্রে আপনারা যেই ব্যাপারটা নিয়ে এখন কথা বলছেন বা ভাবছেন, এখন তো সময় খুব কম, এতদিনে আপনারা কতটা আশাবাদী? কারণ এখন মে মাস, আপনি কথাটা খুব ঠিকই বলেছেন যে আসলে এই সময়ের মধ্যেই আমাদের এরকম একটা পজিটিভ কোনো একটা ইন্ডিকেশন চলে আসা উচিত ছিল। আমরা এখনো, যদিও যেটা বললাম যে মন্ত্রী মহোদয়, আমাদের আইসিটি মন্ত্রী মহোদয় এবং আমাদের বিনিয়োগ উপদেষ্টা মহোদয়, ওনারা বলছেন যে সহমত প্রকাশ করেছেন এবং ওনারাও সরকারের সাথে এটা নিয়ে কথা বলবেন বলে বলেছেন। সেই হিসাবে আমরা এখনো আশাবাদী যে এনবিআর তাদের ডিসিশন হয়তো চেঞ্জ করবে এবং এটা অব্যাহতিটা তারা এক্সটেন্ড করবে। এই ক্ষেত্রে কি আপনাদের মানে অর্গানাইজেশন হিসেবে কি বেসিস কাজ করছে? আমাদের যে অন্যান্য সিটি অর্গানাইজেশন আছে তারাও কাজ করছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি ছাড়া সব আইটি ইন্ডাস্ট্রির উপরেই তো এই সুযোগটা আমাদের এটা হচ্ছে সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা যারা দেয় তাদের জন্য প্রযোজ্য। তার মানে ডিজিটাল প্রায় সব সার্ভিসেই তো ইনক্লুড মোটামুটি, তবে যেমন পায় না, যেমন ডিজিটাল কমার্স এটা পায় না, অথবা আইএসপিরা পায় না। যদিও আইএসপিরা বহুদিন ধরে বলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাসও দিয়েছিলেন যে এটাকে আইটিইএস অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর সেবা হিসেবে ঘোষণা করা হবে, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। সো তারা এই সুবিধাটা পায় না। তার মানে কি যারা হচ্ছে তাদের সেবা বিক্রি করে বাইরে থেকে কেবল এক্সপোর্ট বা ইম্পোর্টের সাথে জড়িত তারাও পায়, অর্থাৎ বেসিসের মেম্বাররা পায়, বাক্যর মেম্বাররা পায়, যারা হার্ডওয়্যার বিক্রি করে তারা পায় না। সো আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র তো নিশ্চয়ই ভাবার উচিত, কারণ অবশ্যই তারাও তো এই জায়গাটায় সেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কাজ করছে। অবশ্যই এইখানে আমাদের যেই আইটি রিলেটেড যেই কার্যক্রমগুলো আমাদের চলছে, যেই ধরনের যা ব্যবসা চলছে, প্রত্যেকটার উপরে এই কর অব্যাহতি দেওয়া উচিত। কেননা আমাদের যে টার্গেটগুলো রয়েছে, আমরা যে 5 বিলিয়ন করতে চাই, আমরা যে 2031-এ আরো 100 বিলিয়ন করতে চাই, এই যে টার্গেটগুলো আমরা অ্যাচিভ করতে চাই, এখানে কিন্তু শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রি না, এখানে কিন্তু সবাই মিলে আমরা করতে চাই। সো এই সুবিধাটা যদি দেওয়া হয়, আমার মনে হয় এটা একটা ভালো ইনসেন্টিভ, ভালো একটা মোটিভেশন, তাহলে কিন্তু আমাদের মানে ইন্ডাস্ট্রির সাইজটা বাড়বে। আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি কিন্তু সবসময় বলে আসছি যে আমি যে 2031 পর্যন্ত আমরা চাচ্ছি বা 10 বছরের জন্য চাচ্ছি, নট নেসেসারিলি 10 বছরই আপনাকে 100% অব্যাহতি, আপনি শেষের 3 বছর হয়তো আমরা স্ট্যাগার্ড করতে পারি, তখন হয়তো 25 থেকে নেমে আনতে পারি আমরা হয়তো, তখন হয়তো 100% না দিয়ে তখন হয়তো 75%, পরের বছর হয়তো 50%, আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে, তাতে কিন্তু একটা লং টার্মে গেলে হয়তো ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি এবং আইটি কোম্পানিগুলো বড় হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। রাইট, মানে
প্রতি বছরে যদি বলে যে আচ্ছা ঠিক আছে আরো 1 বছরের জন্য দেওয়া হলো, আরো 1 বছর, সেটা না করে একবারে যদি বলে দেওয়া হয় যে আগামী 10 বছরের জন্য বা 8 বছরের জন্য দেওয়া হয়, তাহলে আমার মনে হয় ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এবং সেক্ষেত্রে attract করতে বাইরের পারবো। কোম্পানিগুলো বেশি একটা নিরাপদ আশ্রয় হিসেবে ভাববে যে হ্যাঁ, আমি তো এখানে আসলে কর সুবিধা পাচ্ছি বড় ধরনের। কারেক্ট। তো সেই জন্যই বাইরের বিনিয়োগকারীরা ইন্টারেস্টেড হবে এবং এখানে এখানে বিনিয়োগ করতে। আরেকটা জায়গায় হচ্ছে এটা খুবই দরকার, সেটি যেহেতু এখানে যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন বেশিরভাগ কিন্তু আইডিয়া নিয়ে আসেন, ইনভেস্ট নিয়ে আসেন না। সুতরাং বাইরের কোম্পানি বাল্ক অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট নিয়ে তখন তিনি আসবেন, Correct. কারণ তিনি সিকিউর থাকবেন 2031 বা যে কোনো একটা যদি এক্সাক্ট সাল বা বড় ফিগার দেওয়া হয়। কারেক্ট, ঠিকই বলেছেন। সো ওই কারণেই আমি যেটা বারবার করে বলছি যে আমরা যাতে প্রতি বছর এক বছর করে না বাড়ি, যদি সরকার রাজি হন বাড়াতে, সেটা যাতে একবারে লং টার্মের জন্য বাড়ানো হয়, ওই 1 বছর 2 বছর করে যাতে না হয়। সো তাহলে একটা লং টার্ম হলিডে চিন্তা করে ইনভেস্টররা ইন্টারেস্টেড হবেন। আমাদের দেশে আইটি ইন্ডাস্ট্রিটা বড় হতে পারছে না কেন? তার কারণ হচ্ছে যে আমাদের দেশে বড় ইনভেস্টমেন্ট আসছে না। আমাদের দেশে, যে বাইরের কথা বাদ দেন, আমাদের দেশেও তো অনেক বড় বড় কোম্পানি রয়েছে, গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে, তারা কেন এখানে ইনভেস্ট করছে না? সো আমি মনে করি যে এই ধরনের যদি সুযোগ দেওয়া হয়, সুবিধা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এখানে ইনভেস্টররা। তবে আমাদের এই সুবিধাটা তো অনেকদিন ধরে চলছে। আপনি যেই জায়গাটায় ছিলেন যে আইটি কোম্পানিগুলো কেন বড় হয় না, আরেকটা হচ্ছে বড় কোম্পানিগুলো কেন আইটিতে ইনভেস্ট করে না, সেই জায়গাটায় আপনিও তো অনেকদিন ধরে এই জায়গাগুলো নিয়ে কাজ করেন। তাদের আসলে কি মানে আমাদের উদ্যোক্তারা কি বড় কোম্পানিগুলোকে বোঝাতে সক্ষম হচ্ছেন না? না, এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি। আমাদের কিন্তু পোটেনশিয়াল রয়েছে, আমাদের কিন্তু যারা এখানে কাজ করে তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ করে, বিশ্বমানের কাজ করে, কিন্তু সেই ধরনের মানুষের সংখ্যা অনেক কম। আমাদের ধরেন মিনিমাম দরকার, আমাদের মিনিমাম 10 থেকে 15,000 প্রতি বছরে আমাদের নতুন মানুষ দরকার এই ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু ওই অত আমাদের ট্রেন্ড বা স্কিলড হিউম্যান রিসোর্স আমাদের নাই, যেটা আমরা তৈরি করতে পারিনি। এখন আমাদের হয়তো একাডেমিয়াগুলো তারা একটু একটু করে শুরু করেছে। সো আমি আশাবাদী যে এই দক্ষ জনশক্তির অভাবটা এখন বোধহয় অনলাইনে নিজেরা শিখে আসলে ডেভেলপ হচ্ছে, নিজেরা শিখে ডেভেলপ হচ্ছে। কোনো একটা ট্রেনিং একাডেমিতে গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে, 2 মাস 3 মাস 6 মাসের ট্রেনিং নিচ্ছে, এতে করে তাদের সময় নষ্ট হচ্ছে। কিন্তু ওই হিসেবে ন্যাশনাল কারিকুলাম কিন্তু ডেভেলপ হয়নি। সো এটা আরেকটা আলোচনার বিষয়। সেটা হচ্ছে যে আমরা এইটা কিভাবে অ্যাড্রেস করতে পারবো। আপনি দেখেন ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়া 1960s তারা আইআইটি গুলো তৈরি করেছিল, এবং সেইটার বেনিফিট তারা কিন্তু 30-40 বছর পরে তারা পেয়েছে। সবগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ড কোম্পানি, এবং তারা প্রায় $200 বিলিয়ন তারা এক্সপোর্ট করে, আমরা 5 বিলিয়নও পৌঁছাতে পারিনি। সো এই যে আইআইটি গুলো কিন্তু রেজাল্ট দিয়েছে আপনার ওই 2000 সালের দিকে, 90-এর দশকের শেষের দিকে, ওই সময় তারা সুযোগটা মানে লাভটা পেয়েছে। সো আমরা যদি এখন থেকে কাজ না করি, আমরা তো এই 10 বছর পরে 15 বছর পরে এটার সুযোগ নিতে পারবো না। সো আমার মনে হয় এখনই আমাদের এটা শুরু হয়েছে, আমি বলবো না যে একেবারে শুরু হয়নি। কিছু ইউনিভার্সিটি তারা বেশ তাদের কারিকুলামকে আপডেট করছেন। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এখনো দুঃখের বিষয়, তারা এখনো অতটা বেশি চেঞ্জ করেনি। কিন্তু এইটা বললাম যেটা, এটা আরেকটা আলোচনার বিষয়। সো ওই দক্ষ জনশক্তির অভাবে কিন্তু কোম্পানিগুলো বড় হতে পারেনি, কারণ আমরা তো লোক পাচ্ছি না। মনে করেন আমি একটা নতুন প্রজেক্ট করব, আমি আইওটি নিয়ে একটা প্রজেক্ট করব, ব্লকচেন নিয়ে একটা প্রজেক্ট করব, আমি যদি ব্লকচেনের স্কিলড লোক না পাই, তাহলে আমি কিভাবে প্রজেক্টটা করব? সো এই ধরনের লোক আমাদের তাড়াতাড়ি প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে। সরকার এগিয়ে আসছেন, একাডেমিগুলোকেও এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে এই কাজগুলো হয়ে যাচ্ছে, এবং একই সাথে যদি একটা ট্যাক্স বেনিফিট পাওয়া যায় আগামী 10 বছরের জন্য, এই সব মিলিয়ে আমার মনে হয় ইনভেস্টররা ইন্টারেস্টেড হবে বিনিয়োগ করার জন্য। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশি বিনিয়োগকারী ইন্টারেস্ট ওইভাবে হচ্ছে না, মানে যেটা এক্সাম্পল ক্রিয়েট করার মতো, এটাও তো একটা কারণ বাইরের ইনভেস্টর আগ্রহী না হওয়ার। হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় বাইরে যারা ইনভেস্টররা আছেন তারা এখানে বিভিন্ন কারণে আসে। যেমন আপনি দেখেছেন যে আমাদের যে স্টার্টআপ গুলো রয়েছে, গত 7-8 বছরে আমাদের স্টার্টআপ কালচারটা কিন্তু বেশ ভালোই একটা অনেক সাড়া ফেলেছে, এবং এখানে কিন্তু বেশ কিছু কোম্পানি বাইরে থেকে অনেক ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, কয়েক $1 মিলিয়ন তারা কিন্তু নিয়ে আসছে। এই পর্যন্ত আমার জানা মতে বেশ বোধহয় হয়তো $500-600 মিলিয়ন হয়তো নিয়ে আসা হচ্ছে, ফান্ড হিসেবে নিয়ে আসছে। এটাকে আমার মনে হয় 2-3 গুণ করা যেতে পারে যদি এই ধরনের সরকার থেকে কিছু পলিসি ডিসিশন নেওয়া যায়।
মানে ইনভেস্টররা আরেকটা কারণে আসতে একটু করে ভয় পায়, শুধু লোকাল ইনভেস্টররা করছে সেটা তা না, তারা হচ্ছে যে ওই পলিসির কনসিস্টেন্সি, আমাদের দেখা যায় কি যে পলিসির কনসিস্টেন্সি থাকে না, দেখা যায় যে আমি ট্যাক্স অব্যাহতির কথা বলছি, অন্যান্য যে কোনো জিনিসে সুযোগটা নিতেও মানে ইজিনেসটা সেটা তো আছেই, আপনার ইজ অফ ডুইং বিজনেস এটার প্রবলেমটা তো আছেই, আপনাকে হয়তো 50টা জায়গায় যাওয়া লাগে। আমরা যত অনেকবার বলছি যে ওয়ান উইন্ডো সার্ভিস বাইডা এটা শুরু করছে, কিন্তু এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে তারা ভয় পায় যে আজকে এই পলিসি কালকে যদি আরেকটা পলিসি হয়ে যায়, মানে আমাদের তো পলিসি কনসিস্টেন্স থাকে না। সো এই কারণেই বারবার বলছি এই কনসিস্টেন্সির জন্যই বছর বছর চেঞ্জ না করে যদি একবারে একটা ঘোষণা দেওয়া হয়, তাহলে ইনভেস্টররা পিস অফ মাইন্ড পাবে যে আচ্ছা ঠিক আছে আমি নিশ্চিতভাবে এখানে আগামী, উদ্যোক্তারা তাদেরকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে এক্সাক্ট কিছু ইনফরমেশন দিতে পারবে। এবং এই বলে না যে যে কোনো আপনার আইসিটি ইন্ডাস্ট্রিকে বা যে কোনো ইন্ডাস্ট্রিকে যদি আপনি বড় করতে চান, দুইটাই মানে ইনফ্রাস্ট্রাকচার বড় জিনিস। ইনফ্রাস্ট্রাকচার দুরকম হয়, একটা হচ্ছে হার্ড ইনফ্রাস্ট্রাকচার, মানে ধরেন আপনার ইন্টারনেট কানেক্টিভিটি সারা দেশে একটা ভালো ইন্টারনেট নেটওয়ার্ক, এটা হার্ড ইনফ্রাস্ট্রাকচার। একটা সফট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এই যে নীতিমালা, বিধিমালা, বিভিন্ন যে নিয়ম কানুন, সহযোগী যে কাজগুলো, রাইট। সো সেই হার্ড ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে সফট ইনফ্রাস্ট্রাকচার যদি আমি ভালোভাবে দিতে পারি, লেআউট করতে পারি, তখন দেশি এবং বিদেশি ইনভেস্টররা কিন্তু এখানে আমরা তো বিভিন্ন সময় এগুলো নিয়ে কথা বলি, যেহেতু আলোচনায় চলে আসলো এই যে হার্ড যে সিস্টেমগুলোর কথা বলছিলেন বা হার্ডওয়্যার, এই যে সুবিধাগুলো, এগুলো আমরা কতটা এখনো পর্যন্ত রুরাল বা সবার কাছে ইনক্লুসিভের মধ্যে নিয়ে আসতে পারছি? মানে আমার কথা হচ্ছে যে দেখেন আমাদের মোবাইল কভারেজ তো সব জায়গায় আছে, বাংলাদেশের ধরেন মানে 99.9% জায়গায় মোবাইল কভারেজ আছে, কিন্তু মোবাইল ইন্টারনেটের কোয়ালিটিটা হয়তো ঠিক নাই। সো আমাদের যেটা করা দরকার, আমরা যদি সত্যি সত্যি এই ইনফ্রাস্ট্রাকচারের এই অবকাঠামোর বেনিফিটটা আমরা নিতে চাই, তাহলে এটাকে ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট আমাকে একেবারে রিমোট অঞ্চলে পৌঁছে দিতে হবে। সরকার একটা প্রজেক্ট নিয়েছিলেন ইনফো সরকার 3, যার মাধ্যমে ফাইবার অপটিক চলে গেছে একেবারে উপজেলা লেভেল পর্যন্ত, কিন্তু ওখানে গিয়ে এখনো থেমে আছে, মানে ওখান থেকে তো আরো গ্রাম লেভেলে ওটাকে ছড়িয়ে দিতে হবে। সো সেইটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বেনিফিটটা নিতে পারছি না। আমরা এসব আলোচনায় আবার আসবো। আমরা এর আগে বাণিজ্য অর্থনীতির সর্বশেষ যে আপডেটগুলো আছে আমরা তার কয়েকটি জানিয়ে দিতে চাই। ঋণদাতাদের কাছে $200 কোটি চেয়েছে বাংলাদেশ। আগামী 1 বছরে $200 কোটি বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ। মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থ যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগী হয়েছে। রিজার্ভ সংকট, ডলারের মূল্য বৃদ্ধি, এসব সমস্যার সমাধানে নগদ ডলারের বিকল্প নয়। আর এর জন্যই নতুন করে বিশ্বব্যাংকের কাছে $75 কোটি ও এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবির কাছে $65 কোটি চেয়েছে বাংলাদেশ। সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজার প্রতিযোগিতামূলক করতে কোন কোন সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনা যায় তা নিয়ে কাজ করতে আন্তঃমন্ত্রণালয়েও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা $1476 কোটি নামিয়ে আনলো আইএমএফ। আগামী 30 জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দেওয়া নিট বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল $2011 কোটি মার্কিন ডলার। আর এই লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ এখন $1475 কোটি নামিয়ে এনেছে। সে হিসাবে লক্ষ্যমাত্রা কমলো $536 কোটি। অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও আরব আমিরাত। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত ইউএই। মাহমুদ আলী ও সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল আইউদির মধ্যে বৈঠকেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকটি আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আলমাস কবির। আমরা বলছিলাম যে আইওটি এবং আইটি এনাবল সার্ভিস যেগুলো আছে সেগুলোর কি অবস্থা, এবং সেই ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে যতই আলোচনা করি আমরা কিন্তু এই জায়গাটা অনেক এগিয়েছি, এবং সরকারি এখন আইওটি বা ডিজিটাল ইন্ডাস্ট্রিকে আরও বেশি জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশের স্লোগান দিচ্ছেন, এবং সেটি আসলে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে করার পরেই স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আমাদের যারা কম্পিটিটর এই সার্ভিসের, তারা আসলে কোন কোন জায়গায় গ্রো করছে যাদের আমাদের পেরে উঠতে কষ্ট হচ্ছে? আমরা আসলে সত্যি কথা অর্থে যে নতুন নতুন যে টেকনোলজি, যেগুলো আপনি আইওটির কথা বললেন, ব্লকচেন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, রোবোটিক্স আছে, এই জিনিসগুলোতে আমরা আসলে সেভাবে এখনো কম্পিট করা শুরুই করিনি। যেটা
মানে এখনই করা দরকার। কারণ এইগুলোই হচ্ছে আমাদের সামনের পুরো বিশ্ব ট্রান্সফরমেশনে চলে গেছে, সারা পৃথিবী কিন্তু এদিকে চলে যাচ্ছে। আমরা যেটা এখনো করে যাচ্ছি সেটা হচ্ছে একটু লো ভ্যালু কাজ। আমরা যে এক্সপোর্ট করছি এখন এই কাজগুলো হচ্ছে ধরেন মোটামুটি রুডিমেন্টারি, সেগুলো আস্তে আস্তে কিন্তু অটোমেটেড হয়ে যাচ্ছে। এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই রোবোটিক্স প্রসেস অটোমেশন যেটা বলে, এইগুলোর মাধ্যমে ওই কাজগুলো মেশিন করে ফেলছে। সো মানুষের আর প্রয়োজন হচ্ছে না। সো এইটা যদি আমরা অন্য কিছুতে না যেতে পারি, দেখা যাবে যে এই কাজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সো আমাদের উচিত এখনই এই নতুন টেকনোলজিগুলো নিয়ে কাজ শুরু করা, এইভাবে এই জাতীয় যে টেকনোলজি রয়েছে সেগুলোতে দক্ষ জনশক্তি তৈরি করা এবং এই জাতীয় কাজ অফার করা বিদেশে, আরেকটু অ্যানালিটিক্যাল কাজ ইউজ করা শুরু করা। তাতে হবে কি যে এখন হয়তো যারা মনে করেন কথার কথা হয়তো ঘন্টায় $10 পাচ্ছে, সেই হয়তো দেখা যাবে যে $20, $25, $30 পাচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু ইনকাম অটোমেটিক্যালি 2 থেকে 3 গুণ হয়ে গেল। সো আমরা এখন যা এক্সপোর্ট করছি সেটা খুব তাড়াতাড়ি এটাকে 2 থেকে 3 গুণ বাড়িয়ে নেওয়া যেতে পারে, যেটা আমরা 5 বিলিয়ন করতে চাই আগামী 25-এর মধ্যে। সো আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের যারা ইয়াং মানে জনশক্তি আছে তাদেরকে যদি আমরা একটু নির্দেশনা দিতে পারি যে তোমরা এই টেকনোলজি নিয়ে স্কিল ডেভেলপ করো, সেটা কোনো ট্রেনিং একাডেমিতে হোক, নিজে নিজে শিখে হোক, বা ইউনিভার্সিটি থেকে হোক, কলেজ থেকে হোক। সো যেমন আমি এখনই যেটা বলতে পারি যে যেই কথাগুলো বলছিলাম, data analytics is very very important, IoT is very very important, artificial intelligence is very very important, আপনার blockchain is very very important, AR VR augmented reality virtual reality এগুলো very important. সো এই যে 5টা কথা বললাম, 6টার কথা বললাম, এগুলো নিয়েই যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে যে আমাদের এক্সপোর্টের যে ইনকাম এটা আমরা অনেক বাড়াতে পারছি। এইসব নিয়ে তো সবাইকে ইনক্লুড করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু টেকনোলজি পার্ক করা হলো। সেই টেকনোলজি পার্কগুলো কতটা সার্ভিস দিতে পারছে বা কাঙ্ক্ষিত সেবাটা কি দেয়া যাচ্ছে তার মাধ্যমে? আমি বলবো যে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না এখনো। আমাদের এখানে আপনি জানেন যে কালিয়াকৈরের যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সেটা চালু হয়েছে, যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক চালু হয়েছে, রাজশাহীতে চালু হয়েছে, সিলেটেও মোটামুটি ওটা চালু হয়ে গেছে আর কি। এই কটাই মোটামুটি হয়েছে। প্রবলেম যেটা হয়েছে কি যে মনে করেন যশোরের কথাই আমি বলি, যশোরে ওখানে অনেক কোম্পানি কাজ করছে, কিন্তু যে ধরনের কাজ করা উচিত ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট, আরেকটু আইটি এনেবল সার্ভিসেস, সেগুলো হচ্ছে না। এখন ধরেন কথা ওখানে কল সেন্টার বসানো হয়েছে, তো কল সেন্টার তো ঠিক ওকে, এটা তথ্য প্রযুক্তি নির্ভর সেবার মধ্যে আমরা ফেলেছি, কিন্তু ওই সেন্সে কিন্তু এটাকে আমি সফটওয়্যার বা বলতে পারবো না, আইসিটি বলতে পারবো না। সো সেই জন্য মানে এবং কিন্তু এটা কেন সেটা আমি বলি। তার কারণ হচ্ছে যে যশোরে ওইখানে আপনি ওই এলাকার ছেলেপেলেরা, ওখানে আমরা যদি একটা কিছু ইকোসিস্টেম তৈরি করতে পারতাম, যে ওখানে মানে লোকাল যে ইউনিভার্সিটি আছে, সে খুলনার যে ইউনিভার্সিটি আছে, আপনার কুয়েট আছে, সেখানকার ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা এখানে এমপ্লয় করতে পারতাম। এগুলো যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু দেখা যেত যে ওখানে উদ্ভাবনী চিন্তা আছে বৈশ্বিক প্রেক্ষাপটে, সেগুলোকে ডেভেলপ করার জন্য জায়গা দিতে পারতাম। সো যেমন আপনি ধরেন আমাদের কালিয়াকৈরে যে হাইটেক পার্ক, এত বিশাল হাইটেক পার্ক, ওখানে যাচ্ছে না কেন কোম্পানিগুলো? বিকজ ওখানে কোম্পানি গেলে ওখানকার কোম্পানির যে এমপ্লয়িরা তারা ওখানে থাকতে চায় না। তারা বলে যে আমরা এখানে কোথায় থাকবো, এখানে একটা হোস্টেল আছে, ডর্ম আছে, কিন্তু ওখানে বাজার নাই, অ্যামিনিটি নাই, একটা সমাজ ব্যবস্থা নাই। ওখানে যেটা করতে হয় এই ধরনের মানে হাইটেক পার্কগুলোতে বা হাইটেক সিটিগুলোতে, যে আপনার আশেপাশে একটা টাউনশিপ গড়ে তুলতে হবে। ওখানে আপনার শপিং মল থাকবে, ওখানে সিনেমা হল থাকবে, ওখানে বাজার থাকবে, ওখানে স্কুল থাকবে, ওখানে পার্ক থাকবে, যাতে ওখানে মানুষ বসবাস করতে পারে, তার ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে, শপিং মলে যেতে পারে। সো এই ধরনের টাউনশিপ যতদিন না তৈরি করতে পারছি আমরা প্রত্যেকটা এই ধরনের পার্কগুলোর আশেপাশে, ততদিন পর্যন্ত ওগুলো সেভাবে সাকসেসফুল হবে না। এবং যোগাযোগ ব্যবস্থা, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব রিজওয়ান রহমান, আমরা তার সঙ্গে আলোচনায় ফিরছি।
আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন ত্বরান্বিত করতে খাতভিত্তিক গবেষণা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন ব্যবসায়ীরা। জাতীয় বাজেটেও এ খাতে বরাদ্দ বাড়ানো সহ দেশে কর্মমুখী উন্নত শিক্ষা ব্যবস্থাও চেয়েছেন তারা। পাশাপাশি ব্যবসা সহজীকরণেও আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এই বিষয়টি নিয়ে তার মন্তব্য জানাবেন জনাব রিজওয়ান রহমান, চেয়ারম্যান এসডিজি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এফবিসিসি এবং সাবেক সভাপতি ডিসিসিআই। জনাব রিজওয়ান রহমান, আপনাদের এই যে ব্যবসায়ীদের যে চাওয়া বা দাবি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে, আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। আসলে আপনাকে ধন্যবাদ। বেসরকারি খাতে যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করা বা এটা যে উদ্ভাবন এবং টেকসই অনুশীলনে বিনিয়োগ এবং সমাধান বাস্তবায়নের জন্য সরকার এবং এনজিওগুলো একটা অংশীদারিত্বের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সেটা কর্মসংস্থান সৃষ্টির দিকে হোক বা সম্পদ দক্ষতার দিকে হোক বা প্রযুক্তি অগ্রগতির মাধ্যমে যে অবদানটা রাখে, যার কারণে ধরেন আজকে আমরা যে ক্লিন এনার্জি যেটা আমরা বলি, পরিচ্ছন্ন শক্তি বা স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামোর মতো ক্ষেত্রগুলোকে প্রভাবিত করে। তবে সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যেগুলো আছে এদের অবিভক্ত সমর্থন ছাড়া এই লক্ষ্যগুলো যেটা আমি বলতে চাচ্ছি যে এই লক্ষ্যগুলো অর্জন করা বেসরকারি পক্ষের ক্ষেত্রে একেবারে অসম্ভব। এখানে বিশিষ্ট আলোচক আলমাস ভাইও আছেন, উনিও সেটা, আমরা একই সাথে বিভিন্ন ধরনের মিটিং আমরা অ্যাটেন্ড করেছি এবং আমরা প্রতিদিন জাতীয় রাজস্ব বোর্ডের সাথে তো লড়াই করছি সাধারণ ব্যবসায়ী হিসাবে। এখন সময় এসছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগগুলো একটা ভালো ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য একটা লবিংয়ের নেতৃত্ব দেওয়া বা একটা ভূমিকা নেওয়া। এখন দেশে ইতিমধ্যে ধরেন আপনার জ্বালানি, ব্যাংকিং খাত, মুদ্রাস্ফীতি, বৈদেশিক রিজার্ভ বা ডলারের টাকার অবমাননা, এসব সংকট মোকাবেলায় 101টি সমস্যার সাথে আমরা এখন লড়াই করছি। এটা যদিও কারোর একার দোষে বা ভুলে না, এটা একটা বাজে সময় আমাদের পুরো বিশ্বের অর্থনীতির উপরে প্রভাব পড়েছে, আবার আমাদের নিজস্ব কিছু, বাংলাদেশের নিজস্ব কিছু ভুল ত্রুটিও আছে। তাই এখন সময় এসছে যে বেসরকারি এবং সরকারি খাত উভয়ে এক টেবিলে বসে এবং এখানে যে আমাদের যে একটা রূপরেখা সেটা সামনের আসল পথটা লিখে একটা চুক্তিবদ্ধতা মধ্যে আসা। এবং অতীতে এটা লক্ষ্য করা গেছে যে কিছু নীতি বেসরকারি খাত পরামর্শ ছাড়াই প্রণীত করেছে এবং তাদের এটা আদেশের মতো সেগুলোকেও অনুসরণ করতে হবে এবং এটা কার্যকর করবে বেসরকারি খাত, সেটা আশা করা হচ্ছিল। এইটা কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আমরা ম্যাক্রো স্তরে লক্ষ্যগুলো অর্জন করতে পারি, তবুও এখন আপনার প্রচুর কাজ বাকি আছে এবং বর্তমান বাজারের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে শিক্ষা কারিকুলাম অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। আমাদের দক্ষতা উন্নয়ন হবে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ প্রদর্শক। এখন স্বাস্থ্যসেবা সেক্টরে সম্পূর্ণ ওভারহল দরকার। এগুলো আমি আপনাকে 17টি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেগুলো আছে এগুলোর কথা হয়তো আপনি চিন্তা করছেন যেগুলো ম্যাক্রো লেভেলে, কিন্তু এগুলোকে যদি আমাদেরকে অ্যাচিভ করতে হয় তাহলে এটার নিচে 169টা উপলক্ষ্য আছে, যেটা আমরা হয়তো অনেকে, আমি নিজেও ব্যক্তিগতভাবে সবগুলো জানি না। এই যে সাব গোলগুলো সেগুলো কিন্তু মাইক্রো লেভেলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার মূল আমার সারমর্মটা এরকম হচ্ছে যে বেসরকারি খাত যদিও অর্থনীতির চাকা 80%-এর বেশিও ঘোরাচ্ছে, বা সরকারের যে নীতিমালাগুলো বা ধরেন আপনার একসাথে টেবিলে বসে একটা পলিসি করার আগেই কিন্তু তাদের সাথে বসে তাদেরকে এগ্রি করে তারপরে পলিসি দিতে হবে। আপনি সরকার থেকে যেটা হয় যে আপনি একটা পলিসির জন্য মিটিং ডাকলেন, আমরা আসলাম, আমরা আমাদের মন্তব্য দিলাম, কিন্তু আমাদের মন্তব্যটার খুব একটা রিফ্লেকশন আমরা সেখানে প্রতিচ্ছবিটা দেখতে পারি না সেই পলিসির মধ্যে। এটা আমি সব পলিসির ক্ষেত্রে বলছি না, বেশ কিছু ক্ষেত্রে। কিন্তু এগুলো যেহেতু অনেক সেন্সিটিভ একটা সাবজেক্ট এবং এখানে রিসার্চের জন্য বরাদ্দের তো শেষ নেই এবং সেখানে বেসরকারি খাতের একটা বিশেষ ভূমিকা আছে সরকারি খাতের, এবং দরকার হলে যৌথভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে যদি আমরা এগুলো করি এবং এর পাশাপাশি আপনাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেগুলো মেজর গোল যেগুলো সেগুলো যদি আমি অ্যাচিভ করি, আমি কিন্তু সাবসিকুয়েন্টলি আমার বাকি গোলগুলো চলে আসবে। আইটি সেক্টরের কথা তো আপনারা এতক্ষণ শুনলেন, বা আইসিটি বলেন বা ই কমার্স বলেন, এগুলোই কিন্তু আগামী প্রজন্মকে নিয়ে যাবে। বিকজ এখন আমরা 20 বছর আগে যে ধরনের কারিকুলামে বা 40 বছর আগে পড়াশোনা করেছে মানুষ, সেগুলো কিন্তু আজকে আর প্রযোজ্য নয়। সো আমাদেরকে গতির সাথে এবং সময়ের সাথে এগোতে হবে এবং সরকারকে এটাকে অলওয়েজ একটা সেলফ ডেভেলপিং মডেল হিসাবে তৈরি করে আমাদেরকে বিভিন্ন নীতিমালা প্রয়োজন করতে হবে। এবং এই সব কিছুর ক্ষেত্রে আপনি যখনই বলবেন যে বেসরকারি খাতের এখানে ভূমিকাটা
অনেক জরুরি এবং তাদেরকে শক্তভাবে পালন করতে হবে, তাদেরকে আপনার বিজনেস ফ্রেন্ডলি, ট্যাক্স ফ্রেন্ডলি একটা রেজিম তৈরি করে দিতে হবে, যেখানে তারা সক্ষমতা বৃদ্ধিতে একটা ভূমিকা পালন করতে পারবে এবং পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের যে একটা কম্পিটিশন আছে সেটা যেন আমরা মানে পেরিয়ে আসতে পারি, সেখানে সরকারের একটা বিশেষ নজর দরকার। সেক্ষেত্রে আপনি ওই যে ট্যাক্স ফ্রেন্ডলির কথা বলছিলেন, এখনই তো বাজেট এবং কর নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। আপনাদের পুরো ব্যবসায়িক মহলের সাথে এসডিজির গোলের পাশাপাশি যদি একটু ট্যাক্সের ইস্যুটাও একটু তুলে ধরেন। আসলে আমি যদি আপনি যে মিটিং এর উদাহরণ দিয়ে বলছিলেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির, হ্যাঁ। সেখানে আমি যখন মিটিং পরিচালনা করছি সেখানে ব্যবসায়ীরা শুধু একটাই কথা বলছে যে ট্যাক্স রিফর্মসের কথা এবং এই হয়রানির কথা বলে, যে আমরা বাকি যতগুলো গোল আছে সবগুলোই কিন্তু বিজনেস ক্লাইমেটের সাথে জড়িত। আপনি আজকে ক্লিন ওয়াটারের কথা বলছেন, সেটাও একটা ব্যবসা। ক্লিন এনার্জির কথা বলছেন, সেটাও একটা ব্যবসা। আপনি জিরো পভার্টির কথা বলেন, আপনি এডুকেশনের কথা বলেন, আপনি হেলথ কেয়ারের কথা বলেন, লাইফ বিলো ওয়াটার যেটা আমরা বলি ব্লু ইকোনমি, এরকম অনেকগুলো গোল, সবগুলোই কিন্তু মানে ব্যবসায়িকভাবেই আপনি সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এখন আসন্ন যে একটা বাজেট আসছে, এবারের বাজেটটা তো খুব মানে প্রতিবারই আমরা বলি চ্যালেঞ্জিং বাজেট, অ্যাম্বিশিয়াস বাজেট, বাট এরকম ধরনের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা তো আমরা অতীতে ফেস করিনি। আপনি যদি করোনা পূর্ববর্তী পর্যায়ে দেখেন, বাংলাদেশ ওয়াজ ফ্লারিশিং, মানে আমরা যেভাবে গতিতে আগাচ্ছিলাম আমাদেরকে কেউ ঠেকাতে পারছিল না, এটা সত্য। বাট করোনার পরে আমাদের করোনাটা যদিও আমরা সুন্দরভাবে মোকাবেলা করেছি, এরপরে কিছু আফটার এফেক্টস বা আফটার ম্যাথ থেকে হয়তো আমরা রুখে দাঁড়াতে পারিনি। সেখানে সরকারের পদক্ষেপ এটাই প্রয়োজন। এবং একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এবার রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা মানে কর আহরণ সেটা কিন্তু অটোমেটিক্যালি তারা টার্গেট অ্যাচিভ করতে পারবে। বিকজ আপনি যদি 2 বছর আগের হিসাব দেখেন, সেখান থেকে কিন্তু টাকার অবমাননা হয়েছে প্রায় 38%। তো অটোমেটিক্যালি যেহেতু ডলারের একটা ইভ্যালুয়েশন হয়েছে এবং টাকার ডিভ্যালুয়েশন হয়েছে, এবং সেখানে যেহেতু টাকার মানটা কমে গেছে, টাকার মূল্য মানে অঙ্কে কিন্তু বেড়ে যাবে সেটা। তো আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে যেসব জায়গায় ভর্তুকি অপচয় হচ্ছে সেগুলোকে বিবেচনা করেন, সেগুলোকে দেখেন। যেসব জায়গায় ভর্তুকি আরও প্রয়োজন, ফর এক্সাম্পল সারের ভর্তুকি, আপনি প্রথম কাতারের দেশগুলো এখনও কৃষি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আপনার ফুড সিকিউরিটি ইজ অলসো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তা আপনি যদি ফুড সিকিউরিটি অর্জন করতে চান, সেখানে আপনাকে যেটা বিশেষ নজর রাখতে হবে যে আপনাকে বাই অল মিনস আপনার সেলফ সাস্টেনেবল একটা মানে ফুড স্টোরেজ বা আপনি আমদানি নির্ভরশীল থেকে বেরিয়ে এসে মানে আপনি নিজে প্রোডাকশন করবেন। এবং অনেক জায়গায় আমরা করছি এগুলো লিটল থিংস। আমাদের সরকার যেগুলো সুবিধা আমাদেরকে দিচ্ছে সেগুলো সঠিক জায়গায় যাচ্ছে কিনা, যেভাবে আমরা ইনসেন্টিভগুলো দিচ্ছি সেটা কি আমার একটা ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, নাকি আমি আমার রপ্তানিকারকদেরকে রক্ষা করার জন্য সেটা আমি দিচ্ছি। বিকজ রপ্তানিকারকরা যেই ডলারটা আমার জন্য নিয়ে আসবে সেটাই আমার অর্থনীতিকে ঘুরে দাঁড়াবে আলটিমেটলি। বাট আমার যেসব বিদ্যুৎ কেন্দ্র ইনএফিশিয়েন্ট, সেখানে যদি ক্যাপাসিটি পেমেন্ট চলে যায়, তাহলে ভর্তুকি সরকার দিচ্ছে ঠিকই, কিন্তু এটা অপচয় হচ্ছে, এটা আমাদের কোনো কাজে দিচ্ছে না। এগুলোই আমি বলছিলাম যে এক টেবিলে বসে পরামর্শ করে এবং সবার মতামত নিয়ে এবং সেটাকেই এক্সিকিউট করা, নট যে সবার সাথে বসলেন আপনি এবং একটা মতামত আপনি দিয়ে দিলেন ডিসপাইট কে কি বলল, যেটা আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হিয়ারিংয়ে দেখি। আমাদেরকে হিয়ারিংয়ে ডাকে কিন্তু কোনো কথা হয় না, শুধু এই হিয়ারিংয়ের রেজাল্টটা দিয়ে দেয়। এই ধরনের যেন ভবিষ্যতে না হয়, না হলে হবে কি আমরা এই অর্থনীতির যে একটা মোকাবেলা সংকট করার চেষ্টা করছি সেখান থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য আরও কঠিন, এমনিতেও কঠিন আছে, এটা আরও কঠিন হয়ে দাঁড়াবে। জনাব রিজন রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আরও কয়েকটি বাণিজ্য অর্থনীতির আপডেট জানিয়ে দিতে চাই। দেশে বেকারের সংখ্যা 25,90,000 বেড়েছে। পুরুষ বেকার বর্তমানে দেশে 25,90,000 বেকার আছেন। 2023 সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল 24,70,000। এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেড়েছে। শিক্ষায় বরাদ্দ বেড়ে হচ্ছে 31,528 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। নতুন অর্থ বছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা খাতে। গত অর্থ বছরের চেয়ে এবার শিক্ষায় বরাদ্দ বেড়ে হচ্ছে 31,528 কোটি টাকা। তথ্য প্রযুক্তিতে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ, বলছেন মন্ত্রী পলক। ভবিষ্যৎমুখী তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি করতে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ। সেজন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল শীঘ্রই ফ্রান্স যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
হালাল খাদ্যের বাজার ধরতে ইকোসিস্টেম চান ব্যবসায়ীরা। হালাল খাদ্যের বৈশ্বিক বাজারে বড় সম্ভাবনা দেখছেন স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তারা। তবে সেজন্য খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণের প্রতিটি ধাপে কমপ্লেন্স ইকোসিস্টেম গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা আবার আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন জনাব সৈয়দ আলমাস কবির। জনাব সৈয়দ আলমাস কবির, আমরা বলছিলাম যে কর্মসংস্থান বাড়াতে কর অব্যাহতি সুবিধা থাকা উচিত। এরপরে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম যে পাশাপাশি তাদেরকে কিভাবে আসলে শিক্ষিত করা যায়। এই যে শিক্ষায় প্রতি বছরই বাজেট বাড়ে, কিন্তু সঠিক জায়গায় কি ব্যবহার করা হয়? সবসময় হয় না। খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা উত্তর দিলাম, সবসময় যেমন একটু আগে আমাদের অনলাইনে যুক্ত হয়েছিলেন রিজন রহমান, তিনি গবেষণার কথা বলছিলেন। জি, আমি এটাতেই আসছিলাম। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো R&D হয় না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা কিন্তু বাংলাদেশে হয় না, যেটা কিন্তু একটা খুব সমস্যার সৃষ্টি করবে অতি শীঘ্রই যখন আমরা 2026-এর পরে আমরা উত্তরণ করব মধ্য ইনকাম, মিডল ইনকাম কান্ট্রিতে। তখন কিন্তু আমরা অনেকগুলো সুযোগ হারাবো। এবং আপনি জানেন যে ট্রিপসের অধীনে যে এগ্রিমেন্টটা আছে সেটা আমরা আরও কিছুদিন হয়তো পাবো, হয়তো 2031 বা 2036 পর্যন্ত এটা চেষ্টা করা হচ্ছে। এগুলোর পরে কিন্তু তখন আমাদের নিজস্ব যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি না থাকে, আমাদের নিজস্ব যদি সেই মেধাসত্ব না থাকে, তখন কিন্তু আমাদের বাইরের মেধাসত্ব ইউজ করলে আমাদেরকে অনেক বেশি রয়্যালটি দিতে হবে। একটা উদাহরণ দেই, আমরা এখন প্যারাসিটামল খাই 1 টাকা দিয়ে, তখন হয়তো দেখা যাবে যে প্যারাসিটামল খেতে গেলে আমার একটা প্যারাসিটামলের দাম পড়বে 100 টাকা। সো আমরা যদি নিজস্ব, এটা একটা উদাহরণ দিলাম, সো আমরা যদি নিজস্ব মেধাসত্ব তৈরি না করতে পারি, তাহলে তো আমরা আমাদের পরের মানে মুখোমুখি হয়ে থাকতে হবে। সো আমরা এই জন্য আমাদের ইমিডিয়েটলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু করতে হবে। সেটার জন্য কি করা দরকার? সরকারকে এগিয়ে আসতে হবে ইনসেন্টিভ নিয়ে। সরকার যদি এমন করে যে কোম্পানিগুলোকে বলে যে তোমরা যদি বছরে সে কথার কথা এত টাকা 5 কোটি টাকা রিসার্চের জন্য ব্যয় করো, তাহলে সেই 5 কোটি টাকার উপরে তোমরা ট্যাক্স বেনিফিট পাবে, কোনো রিবেট বা কোনো বেনিফিট পাবে, তখন তারা সেটা রিসার্চ করার জন্য সব কোম্পানি কিন্তু তারা আগ্রহী হবে। এবং তখন দেখা যাবে যে অনেক কোম্পানি তার কোনো একটা ইউনিভার্সিটিকে হয়তো রিসার্চ গ্র্যান্ট দিল, সেই ইউনিভার্সিটিতে রিসার্চ চললো। এবং আমরা যে ওই যে সবসময় বলে থাকি না, কমপ্লেন করি যে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির যোগাযোগ হয় না, এর ফলে কিন্তু যোগাযোগটা ক্রিয়েট হবে। সো সরকারকে যদি এটা ইনসেন্টিভ, রিসার্চ ইনসেন্টিভ যদি সরকার শুরু করেন, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের এখানে রিসার্চের সংখ্যা কিন্তু বাড়বে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মেধাবী ছাত্ররা কিন্তু দেখবেন যে তারা বিদেশে চলে যায়। কেন চলে যায়? যে বাংলাদেশে কোনো নলেজ জেনারেট হচ্ছে না, তখন কিন্তু তারা বাংলাদেশে থাকবে, বিকজ তারা রিসার্চ করার সুযোগ পাবে, নলেজ জেনারেট করার সুযোগ পাবে। সো আমার মনে হয় সব কিছু বিচার করে এইটা সরকারের চিন্তা করা দরকার, রিসার্চের প্রতি নজর দেওয়া, এটা এখনই সময়। পাশাপাশি তো এই যে শিক্ষায় যেহেতু বরাদ্দ বাড়ে, সুতরাং তথ্য প্রযুক্তির যেই শিক্ষাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে আইওটি ইন্ডাস্ট্রির সামনের দিনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লকচেইন প্রযুক্তি, সেগুলোতেও তো আপনার হচ্ছে একাডেমির সাথে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইন্সপায়ার করা উচিত। না, এখানে যেটা দরকার কি, এইটা দরকার যে ওই যে ব্রিজের কথা যেটা বললাম, যে একটা কন্টিনিউয়াস ইনপুট ইন্ডাস্ট্রি থেকে সবসময় একটা কন্টিনিউয়াস ইনপুট যাবে একাডেমিয়াগুলোতে। একাডেমিয়া যারা আছে, ইউনিভার্সিটিগুলো যারা আছে, পাবলিক এবং প্রাইভেট, তারা যদি তাদের কারিকুলাম কমিটি বলেন বা অ্যাডভাইজারি কমিটি বলেন বা একাডেমিক কাউন্সিল বলেন, এগুলোতে যদি ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ তারা রাখেন, তখন হবে কি, ইন্ডাস্ট্রি বলতে পারবে যে আগামী 3 বছরে বা 4 বছরে আমার এই ধরনের দক্ষতা প্রয়োজন, দক্ষতা সম্পন্ন মানুষ প্রয়োজন, সেই অনুযায়ী আপনারা কারিকুলাম চেঞ্জ করেন। সো কেননা একাডেমিয়া যারা টিচার আছেন, শিক্ষক আছেন, ওনারা তো জানেন না যে আগামী 5 বছর পরে ইন্ডাস্ট্রিতে কি হবে। সো সেটা তো ইন্ডাস্ট্রির লোকই বলতে পারবে। সো ইন্ডাস্ট্রির লোককে সম্পৃক্ত করতে হবে, একাডেমিক কাউন্সিল বলেন বা একাডেমিক অ্যাডভাইজারি কমিটি বলেন, সেগুলোতে। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তারা করা শুরু করেছেন। আমি নিজেও 2-3টা প্রাইভেট ইউনিভার্সিটির এই কমিটিতে আমি বসি এবং সেখানে তারা চেঞ্জ করেছেন। কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, যেগুলো বড় ইউনিভার্সিটি, যেখানে অনেক স্টুডেন্ট, তারা এখন এগুলো করেনি। ইউজিসিকে এদিকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা যদি আলোচনা একটু অন্য জায়গায় যাই, আপনি আইটি এবং হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে আমরা অনেক কথা বলেছি। সেই ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো যারা এখন কাজ করছে, তাদের আসলে যে কর অব্যাহতি সুবিধা বা হচ্ছে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আরও সার্ভিসের ভ্যালু কমিয়ে আনার ক্ষেত্রে বাধাগুলো কোথায়? সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আপনার ট্রান্সমিশন কস্ট ইজ ভেরি হাই। আমাদের আপনি দেখবেন যে ঢাকা শহরে আপনি যেই রেটে একটা ভালো ইন্টারনেট পাবেন, আপনি যদি সমমানের সেম কোয়ালিটির ইন্টারনেট যদি আপনি সে কথার কথা নীলফামারীতে পেতে চান,
সেটা কিন্তু পাবেন না, তখন কয়েক গুণ টাকা দিতে হবে। যেটা 100 টাকা ঢাকায় দিতেন, ওটা দেখা যাবে যে 500 টাকা ওখানে দিতে হচ্ছে বা 800 টাকা দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে এই ঢাকা থেকে নীলফামারীর যে ট্রান্সমিশন, এই কস্টটা ইজ ভেরি হাই। সেই ক্ষেত্রে এই যে ট্রান্সমিশনটা যে আপনারা নিয়ে যান কোম্পানিগুলো, এগুলো কি নিজের অর্থায়নে নিয়ে যান নাকি অনেকগুলো কোম্পানি একসাথে কমিউনিকেশনটা করে? না, এটা সাধারণত এখানে কয়েকটা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, এনটিটিএন বলে, নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। সো এইটা তারা এটা দিয়ে থাকে। কিন্তু যেটা অনেকে মানে খেয়াল করেন না, যে সরকার কিন্তু গত এই 10-15 বছরে কিন্তু ধাপে ধাপে ব্যান্ডউইথের দাম অনেক কমিয়ে নিয়ে আসছে। সেই 75,000 টাকা থেকে এখন হয়তো 100 টাকা 200 টাকাতে পাওয়া যায়। কিন্তু ট্রান্সমিশন কস্ট কিন্তু এই এত বছরে কিন্তু কমে তো নেই, বরং বেড়েছে। সো ওইটাই কিন্তু অবকাঠামো ডেভেলপমেন্ট, সেগুলো হ্যাঁ, ওইটাই কিন্তু ম্যাটেরিয়ালসের দাম তো বেড়েছে। এক্স্যাক্টলি। সো এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনি বললেন। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা কোনো আপনার কর অব্যাহতি পায় না, সফটওয়্যার ইয়ের মতো বা আইটি এনেবল সার্ভিসেসের মতো। সো সেখানে একটা তাদের এক্সট্রা কস্ট বার্ডেন থেকে যায়। আরেকটা কারণ হচ্ছে যে বিভিন্ন যে অবকাঠামো তৈরি করা, এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য যে হার্ডওয়্যারগুলো প্রয়োজন, কেবল থেকে শুরু করে রাউটার, সুইচ, এগুলো তো প্রয়োজন, এগুলোর উপরে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে ডিউটি রয়েছে, কাস্টমস ডিউটি রয়েছে। আপনি মানে জেনে অবাক হবেন যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি আমরা, ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলি, সেখানে সাইবার সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই সাইবার সিকিউরিটির জন্য যে ফায়ারওয়াল, সেটার প্রায় 60-70% আপনার ডিউটি আসে। সো কেন এগুলো? তো আসলে আমার মনে হয় আগামী বাজেটে এগুলো নজর দেওয়া দরকার সরকারের, যে আমি অবকাঠামো যদি আমি স্ট্রং করতে পারি, তাহলেই কিন্তু আইসিটি ইন্ডাস্ট্রি বাড়বে এবং সেই অবকাঠামোর উপরে বেস করে ভর করে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কাজ করতে পারবে। তারা ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে, বাইরের কাজ করতে পারবে, ডলার আনতে পারবে, ডিজিটাল কমার্স করতে পারবে। একেবারে শুধু ইয়াং কেন, একেবারে যে গৃহবধূরা, তারা একেবারে তার ঘরে বসে কাঁথা সেলাই করে তারা বিক্রি করতে পারবে। কিন্তু এই অবকাঠামোটা তাদেরকে দিতে হবে। সো এই অবকাঠামো তৈরি করার জন্য যা যা প্রয়োজন, যে নীতিমালা প্রয়োজন, যেখানে যেখানে ট্যাক্স কমানো প্রয়োজন, ডিউটি কমানো প্রয়োজন, আমার মনে হয় লং টার্ম কথা চিন্তা করে এটা করা দরকার। আপনাদের যে আইএসপি সার্ভিস প্রোভাইডাররা যে এই সুবিধাটা পান না, এটা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি মত দেন? এটা তো হার্ডওয়্যার সফটওয়্যারের সাথে সহযোগী একটা ব্যাপার এবং খুবই একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এটা বলে আসা হচ্ছে, এটা প্রতি বছরই বলা হয়। এনবিআর কে একটা আমরা পাঠাই, প্রপোজাল পাঠাই, যেটা রেজাউর রহমান বলছিলেন যে দেখা যায় যে আমাদের সাথে যে মিটিংগুলো হয়, সেই মিটিংগুলো আসলে আমার কাছে কেন জানি মনে হয় একটু জাস্ট লোক দেখানো বা দায় সারা বা একটা লৌকিকতা মাত্র। আসলে সত্যিকার অর্থে আমরা যদি পয়েন্ট বাই পয়েন্ট তাদের সাথে আলোচনা করতে পারতাম, তাহলে আমার মনে হয় বেটার হতো। সো প্রপোজাল পাঠানো হয়, প্রতিবারই প্রপোজাল পাঠানো হয়, এবং আমি প্রতিবারই হয়তো বাজেটের আগে আপনাদের মধ্যে কোনো টেলিভিশন চ্যানেলে এসে এই কথাগুলো বলি, আবারও এবছর বলছি। আমি জানি না এবার হবে কিনা, কিন্তু সরকারকে মনে করতে হবে যে আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের 2041-এ আমাদের উন্নত বাংলাদেশ হওয়ার কথা, মাত্র আর 16-17 বছর আছে, এবং তখন কিন্তু আমাদের যে একটা ইয়াং জনগোষ্ঠী এখন আছে, সেটা কিন্তু তখন থাকবে না। 2041-এ কিন্তু আমাদের অ্যাভারেজ এজ হয়ে যাবে 40 বছর। সো আমাদের যা বেনিফিট নেওয়ার আইটি রিলেটেড আগামী এই 2 দশকের মধ্যে নিতে হবে। সো আপনি যদি এখন থেকেই নীতিমালা ঠিক না করে, অবকাঠামো ঠিক না করে কাজ না করেন, তাহলে কিন্তু আমরা অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবো না। আর এর মধ্যে যদি নীতিমালাগুলো ঠিক করা যেত, আমাদের এই ইয়াং ডিভিডেন্ট পিপলগুলোকে কাজে লাগানো যেত এবং বাইরের ইনভেস্টমেন্টকে আমাদের পলিসিদের আগ্রহী করে তোলা যেত। একদম ঠিক কথা। আমি আবারও বলছি, সরকারের দূরদর্শিতা দেখিয়ে তাদেরকে আগামী মিনিমাম 2031 পর্যন্ত কর অব্যাহতি বজায় রাখা দরকার আইসিটি ইন্ডাস্ট্রির প্রতি, এবং আইসিটি ইন্ডাস্ট্রির জন্য যে নীতিমালা, সেগুলোকে যদি তারা ব্যবসা বান্ধব করেন, তাহলে আইসিটি ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ কন্ট্রিবিউশন অর্থনীতিতে আসবে, তার থেকে কয়েক গুণ হয়তো তারা পাবেন, রাজস্ব পাবেন, যেটা এখন কর দিলে হয়তো পেতেন। সো এই লং টার্ম কথা চিন্তা করে এটা তাদের কনসিডার করা উচিত। জনাব সৈয়দ আলমাস কবির, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আমাদের আসলে বাণিজ্য অর্থনীতির বিশেষ আয়োজন। পরবর্তী আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।